সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি ছিল, যে শুনানির দিকে তাকিয়েছিলেন এ রাজ্যের বহু মানুষ এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশের মানুষ তাকিয়েছিলেন, কারণ শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের এই খুন ধর্ষণ আরজি করের। এবং আজকে সেখানে কর্মবিরতির প্রসঙ্গটাও উঠল। চিকিৎসকরা কি কর্মবিরতি তুলে নেবেন, জুনিয়র ডাক্তাররা? কারণ কালকে বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে গত শুনানিতে একটা নির্দেশ ছিল যে বিকেল 5টার মধ্যে তুলে নিলে পরে রাজ্য যদি অ্যাডভার্স কোনো অ্যাকশন করে তাহলে সুপ্রিম কোর্ট কিছু বলবে না। কিন্তু এবার তাদের কাজে ফেরা উচিত। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা সহ যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হলো আজকের শুনানিতে, তাদের সুপ্রিম কোর্টের বক্তব্য যে এখন অন্তত জুনিয়র ডাক্তারদের আশ্বস্ত হওয়া উচিত, চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত, এরকমটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এমনকি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে। যে নিরাপত্তাকেও ইস্যু করেছিলেন জুনিয়র ডাক্তাররা, যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই সুনিশ্চিত করার দিকেও সুপ্রিম কোর্ট আরো এক ধাপ এগিয়ে দিয়েছে এবং রাজ্যকে নির্দেশও দিয়েছে। যাই হোক না কেন, কর্মবিরতি উঠবে কিনা, কবে উঠবে, আর কতদিন চলবে এই কর্মবিরতি, তা নিয়েই এখন প্রশ্ন। জুনিয়র ডাক্তাররা গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, সেই বৈঠকে বিভিন্ন দাবি ছিল, সেই দাবি দেওয়া মেনে নেওয়া হয় এবং তারপরে আজকে সুপ্রিম শুনানিতে ওঠে এই কর্মবিরতির প্রসঙ্গ। সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা, এরকম কি সম্ভাবনা আছে? জিবি করে কাজে ফেরার সিদ্ধান্ত নেবেন আন্দোলনরতরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা ঠিক করুন কি করবেন। We have created conditions for them to come back to work. Yes. We have recorded their assurance that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে, দিল্লি থেকে আছেন মৈত্রী। এই যে গতকাল রাজ্য এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা হলো, এই আলোচনা এবং এই বৈঠক এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন সবের ওপরে আসলে সুপ্রিম কোর্ট শ্রদ্ধা রেখেই, সম্মান রেখেই এই ওই আগের দিনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মডিফাই করলো না কর্মবিরতি তোলা নিয়ে। একেবারেই দেখো আজকে জয়নিং করা নিয়ে সর্বোচ্চ আদালতের কাছে দুটি পক্ষের বয়ান খুব স্পষ্ট ছিল। আজকে সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক এই দুপক্ষের তরফ থেকে তাদের নিজস্ব বয়ান, তারা কি বলতে চান সর্বোচ্চ আদালতের কাছে সেটা তুলে ধরা হয়েছিল এবং সেখানেই তারা কেন কাজে যোগ দিতে পারছেন না, কোথায় তাদের ভয়ের জায়গাটা রয়েছে, তারা কেন এখনো ভীত হয়ে রয়েছেন, কেন এখনো পর্যন্ত তারা চাকরিতে কাজে যোগ দিতে পারছেন না, সেই জায়গাগুলো তারা তুলে ধরেন। সর্বোচ্চ আদালত তাদের বিষয়গুলি শোনেন এবং তারা বলেন যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে একটা স্পষ্ট করে দেওয়া হয় যে কনফিডেন্স বিল্ডিং করতে হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি বেশ কিছু কথা বলেছেন, তিনি বৈঠক করেছেন এবং তার তরফ থেকে বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসে জুনিয়র ডাক্তাররা তারা অনেকাংশেই সন্তুষ্ট, এমনটাও তাদের আইনজীবী আজকে জানিয়েছেন। কিন্তু কোনো সময়সীমা তাদেরকে এখনই বেঁধে দেয়নি সর্বোচ্চ আদালত। তারা যেটা জানাচ্ছেন যে আগের যে নির্দেশ ছিল, অর্থাৎ কোনো পিউনিটিভ অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া যাবে না, অর্থাৎ তারা যদি কাজে যোগ দেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং রাজ্যের তরফ থেকেও রাজ্যের আইনজীবী কপিল সিবাল সেটা পরিষ্কার করে দেন যে মুখ্যমন্ত্রীও এটা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু সর্বোচ্চ আদালত আজকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি, যদিও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তারা জানিয়েছেন যে তারা একটি জিবি করবেন, যেটা আজ বা কালকের মধ্যে এই জেনারেল বডি মিটিং হবে এবং তারপরেই তারা জানিয়ে দেবেন যে কবে তারা কাজে যোগ দেবেন। যদিও আশা করা যাচ্ছে প্রধান বিচারপতিও জানিয়েছেন যে তারা জিবি করুন এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিন। জুনিয়র ডাক্তাররা কি বলছেন এই কলকাতায় যারা আন্দোলনরত, দেখুন। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন কিনা সেটা অবশ্যই আমাদের যে প্যান জেনারেল বডি মিটিং হয় সেটা আমাদের আইনজীবীও তুলে ধরেছেন, দেখবেন সেই জেনারেল বডি মিটিংয়ে ডিসাইড হয়। আজকে জেনারেল বডি মিটিং হবে, সেই জেনারেল বডি মিটিং ডিসাইড করবে। 4 জনের পদত্যাগের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা আমরা পজিটিভলি নিচ্ছি। এখন বিভিন্ন মেডিকেল কলেজে যে থ্রেড সিন্ডিকেট চলতো, ফেল করিয়ে দিত জোর করে, তাদের হোস্টেলে থাকতে দিত না, মারধর করতো, এটা ধরনের ঘটনা বহু অভিযোগ আছে। সেই অভিযোগগুলোতে অবশ্যই আমাদের ভয় রয়েছে। দ্বিতীয়ত আরও একটা ভয় যে সিবিআই যে তদন্ত গ্রহণ করেছে,
আরজি করে এখনো অবধি আমরা জানি না যে অপরাধীর সংখ্যা 1 নাকি 1-এর বেশি, যদি থেকে থাকে তারাও কিন্তু আরজি করে এখনো ঘুরছে। ফলে আমাদের ভয়ের জায়গা তো অবশ্যই এখানে একটা আছে। আমরা চাই অবিলম্বে সিবিআইয়ের এই তদন্ত শেষ হোক এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। আমরা তো মনে করি যে সুপ্রিম কোর্ট যে এটাকে রেসপেক্ট করেছে, যে আমাদের সিজওয়াকটা অ্যাকচুয়ালি ন্যায়সঙ্গত। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। ব্যাপারটা হলো কোনো অফিসিয়াল কাজ যদি হয় তাহলে তাতে কি সিসিটিভি ক্যামেরা লাগতে 38 দিন সময় লাগে? নিশ্চয়ই লাগে না। ইট কুড হ্যাভ বিন ইজিলি বি ডান উইদিন আ উইক। উই হ্যাভ বিন ওয়েটিং। Every time the hearing is occurring, next আবার 7 থেকে 14 দিন, আবার 7 থেকে 14 দিন। If you go to RG Kar and see what has been implemented, then only you will understand that not even 5% of what has been said has been implemented now. আমরা তো implementation দেখবো। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বলেছেন আপনাদের বড্ড বেশি সময় লাগছে রাজ্যের মেডিকেল কলেজগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে, একথা এই পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিসি ক্যামেরা, নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন খতিয়ে দেখবেন জেলা শাসক ও পুলিশ সুপাররা। মৈত্রীর কাছ থেকে জানবো ডিটেল। মৈত্রী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে একটা কথা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, মূলত প্রাথমিকভাবে মেডিকেল কলেজগুলি নিরাপত্তা ব্যবস্থাই সুনিশ্চিত করতে হবে। মেডিকেল কলেজ কতগুলি রয়েছে? 25টি মেডিকেল কলেজ রয়েছে 28টি জেলায় এবং 9টি মেডিকেল কলেজ কলকাতা শহর এবং তার সঙ্গে সঙ্গে কলকাতায় আরো 17টি হাসপাতাল, যারা বিভিন্ন সরকারি হাসপাতাল, যারা বিভিন্ন টিচিং ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত রয়েছে। এবার এই জায়গাগুলোতে যেহেতু এমন পড়ুয়ারা আসেন যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে, ফলে সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা কিন্তু সবার আগে প্রায়োরিটি করা উচিত এবং সেই কারণে তারা বলে দিয়েছেন যে জেলায় জেলায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সঙ্গে সঙ্গে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং যদি মেডিকেল কলেজ থাকে তাহলে সেখানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং যদি মেডিকেল কলেজ না হয় তাহলে সেখানের সুপারিনটেন্ডেন্ট সেই হাসপাতালের এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি, তারা একটা টিম গঠন করবেন এবং তারা খতিয়ে দেখবেন যে যে সমস্ত অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা, পুরুষ এবং মহিলা চিকিৎসকদের জন্য আলাদা ডিউটি রুম, তাদের জন্য আলাদা বাথরুম এবং সিসিটিভির মনিটরিং এর ব্যবস্থা। একই সঙ্গে আজকে কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে একটি সাজেশনও দেওয়া হয়েছে যে এই যে ডিউটি রুম রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে যদি বায়োমেট্রিক অ্যাক্সেস করা যায়, অর্থাৎ যেখানে অ্যাক্সেস লিমিটেড করা যাবে এরকম ব্যবস্থা যদি করা যায়, এবং রাজ্যকে সে বিষয় নিয়ে ভাবতে বলেছে এবং কপিল সিব্বল তিনি জানিয়েছেন যে এই বিষয় নিয়ে রাজ্য খতিয়ে দেখবেন যে যদি সেটা করা সম্ভব হয় যাতে বায়োমেট্রিক অ্যাক্সেস করা যায়। কোর্টের আজকের বক্তব্য খুব স্পষ্ট ছিল। আজকে 3 পর্যায়ে যখন কোর্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এই নিরাপত্তার জায়গাটা থেকে তারা খুব স্পষ্ট করে তারা বলছেন যে কনফিডেন্স বিল্ডিং করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেটা বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে কতটা করা সম্ভব সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ আদালত এদিন। তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে রাত্রিবেলা যদি চুক্তিভিত্তিক কর্মীরা, নিরাপত্তা কর্মীরা ঘুরে বেড়ান তাহলে মহিলা চিকিৎসকরা আতঙ্কিত তো হবেনি, আশঙ্কায় তো থাকবেন। এবার চলে যাব সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই আজকেও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, যদিও সেটাতে কি আছে না আছে তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণ যাতে প্রকাশ্যে না আসে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এর আগের দিন আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি রিয়াক্ট করেছিলেন স্ট্যাটাস রিপোর্ট থেকে, হ্যাঁ তদন্ত চলছে। আজকে স্ট্যাটাস রিপোর্ট দেখে কি মনে হলো? প্রধান বিচারপতি কোনো পর্যবেক্ষণ দিলেন কিনা? দেখো, আজকে প্রধান বিচারপতি একটা ছোট পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি বলেছেন যে সিবিআই এর রিপোর্টে যে সমস্ত ফ্যাক্টস উঠে এসেছে সেগুলো ডিস্টার্বিং, বেশ কিছু ডিস্টার্বিং ফ্যাক্টস উঠে এসেছে। যদিও আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই যে তদন্ত কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে কোনো কিছু ডিসক্লোজ করা হয়নি এবং তারা একই সঙ্গে সমস্ত আইনজীবীদের, সমস্ত পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে এটা যেন সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয় যে সিবিআই তদন্ত করছে এবং তারা বিভিন্ন দিকে তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে সমস্ত প্রশ্ন গত 4টি শুনানিতে উঠে এসেছে, সেই 4টি শুনানিতে উঠে আসা প্রশ্নের জবাব কিন্তু সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে রয়েছে এবং সেখানে বেশ কিছু ফ্যাক্টস উঠে আসছে যেগুলো অত্যন্ত ডিস্টার্বিং এবং একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে তদন্তের স্বার্থে এই তথ্যগুলো তারা প্রকাশ্যে আনছেন না, কিন্তু তারা সাধারণ মানুষকে নিশ্চিত করতে চেয়েছেন যে তদন্ত এগোচ্ছে
ঘটছে এবং সেখানে সিবিআই নিজেদের মতো যে তদন্ত করছেন তার সঙ্গে সঙ্গে তারা এক্সটার্নাল Okay. এজেন্সিরও সহযোগিতা নিচ্ছেন। একই সঙ্গে আজকে নির্যাতিতার বাবা তার লেখা একটি চিঠি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং সেই প্রসঙ্গেও সর্বোচ্চ আদালত বলেন যে নির্যাতিতার বাবার তরফ থেকে যে অ্যাপ্রিহেনশন যে প্রশ্নগুলো তোলা হয়েছিল বা তার যে পয়েন্টসগুলো তিনি তুলেছেন তার বেশ কয়েকটি বিষয় কিন্তু সিবিআই ইতিমধ্যেই তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে। কোন কোন বিষয় সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে যার একটা ইঙ্গিত আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দিয়েছেন, তার মধ্যে যেমন ক্রাইম সিনের অল্টার করা থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ কোথায় গেল এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন কিনা, তদন্ত এফআইআর রুজু করাতে দেরি কেন হলো, এই সংক্রান্ত যে একাধিক প্রশ্ন গত কয়েকদিনের শুনানিতে যেগুলি উঠে এসেছে সেই সমস্ত প্রশ্নের উল্লেখ রয়েছে। সেই সমস্ত একেবারে প্রশ্নের রাজ্য জানালো জবাব দেওয়া- যে ফুটেজ দেওয়া হয়েছে, যথেষ্ট ফুটেজ দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই এর পক্ষ থেকে জানানো হচ্ছে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, কিন্তু কপিল সিব্বল বললেন পুরো ফুটেজই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি সমস্যা, আইনজীবী কি বলছেন দেখাবো। 7 to 8 hours of footage is given. Ask your police Yes. team. Has that, ask for 1 second. Four hard disk. Has the DVR been handed over to Yes, the CIA? yes. This is what happens. Mother, the statement is made that it is not handed over. It is handed over. It's handed over in front of people. Mother, it is not as doctors. We have a handing over, taking over documents signed by CBI. DVR has only 27 minutes. That the DVR was handed over, but it has only a recording of 27 minutes footage. It was sealed, mother. It was sealed. But They have opened it. Maybe so it was sealed, but nobody can claim that, well, CBI has destroyed any We are part. not saying that, mother. We are not saying that. When has the DVR of the CCTV at the hospital been handed over to the Yes. CBI is what we want to know. Mother, on 14th of August, Is it your statement that nothing remains with this? yes, all of them handed over. একেবারে সিলড ভাবে হ্যান্ডেড ওভার অর্থাৎ হস্তান্তর করা হয়েছে হাইকোর্টেই, দাবি করছেন কপিল সিব্বল। আর এদিকে আরজি করের এই যে খুন ধর্ষণ তার তদন্ত রিপোর্ট নির্যাতিতার বাবা মাকে দেবে সিবিআই। একদিকে তো একটি গোপন চিঠি বাবা মায়ের নির্যাতিতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, অন্যদিকে সিবিআই বলল যে তদন্তের যে রিপোর্ট মাঝে মধ্যেই নির্যাতিতার বাবা মাকে দেবে সিবিআই। কথা বলবো, আবার চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, সেন্টিমেন্ট কাজ করছে এই ঘটনাতে এখনো সাধারণ মানুষের মনে, সেই সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবেই সুপ্রিম কোর্টের আজকের বিভিন্ন পর্যবেক্ষণ। একেবারেই দেখো আজকের যখন শুনানি শুরু হয় সেই সময় থেকেই কিন্তু যখন একদম ওপেন কোর্ট হিয়ারিং এর প্রসঙ্গ আসে তখনই কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে সাধারণ মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, তাদের আগ্রহ রয়েছে এই মামলা নিয়ে, ফলে সেখানে দাঁড়িয়ে সেই কারণেই ওপেন কোর্ট হিয়ারিং হচ্ছে। এবং আজকে আমরা দেখেছি পরতে পরতে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত প্রশ্নগুলি তোলা হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের একই সঙ্গে যেরকম নির্যাতিতার পরিবার, চিকিৎসকরা, আন্দোলনকারী চিকিৎসকদের তাদের কনসার্নকে অ্যাড্রেস করার জন্য তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কথা মাথায় রেখেও কিন্তু সেই সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে। আজকে নির্যাতিতার বাবার তরফ থেকে একটি চিঠি সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির হাতে তুলে দেন তাদের আইনজীবী এবং সেই চিঠিতে বেশ কিছু জায়গার কথা, বেশ কিছু কনসার্নের কথা উল্লেখ করা ছিল এবং সেই প্রসঙ্গগুলি যখন জানানো হয় সিবিআইকে তখন সিবিআই জানায় যে তাদের তদন্তেও সেই সমস্ত প্রসঙ্গ রয়েছে। তবে একই সঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয় যেন একটা স্বচ্ছতা তাদের কাছে আনা হয়, কারণ তারা বিভিন্ন ফ্যাক্টস শুনতে পাচ্ছেন, বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন সময় উঠে আসছে, কিন্তু তারা আসল সত্য কি বা তদন্ত কোন দিকে এগোচ্ছে সেটা তারা জানতে পারছেন না, তারা বুঝতে চান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইও এদিন জানিয়েছেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়ে দিয়েছেন যে সিবিআই এর তরফ থেকে সুনির্দিষ্টভাবে এই মামলার অগ্রগতি কি হচ্ছে সেই বিষয়ে নির্যাতিতার পরিবারকে বিভিন্ন সময় সময় আপডেট দেওয়া হবে, তার কারণ তাদের এটা জানার অধিকার রয়েছে যে তদন্ত কোন দিকে এগোচ্ছে বা তদন্তের গতি প্রকৃতি কি আছে। আর জুনিয়র চিকিৎসকদের আইনজীবী যিনি ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টকে জানান ক্রাইম সিনে কারা ছিলেন ও কাদের থাকার কথা ছিল না সেই নামগুলো আছে, তদন্তের স্বার্থে সেই নামগুলো তারা সিবিআই কে দিতে চান। নাম সিল করা খামে সিবিআই কে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের।
ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টকে জানান ক্রাইম সিনে কারা ছিলেন ও কাদের থাকার কথা ছিল না। যেটা বারবার প্রশ্ন উঠছে যে এতজন কোথা থেকে এলেন, কারা তাদেরকে ওখানে ঢোকার অপরাধ স্থলে অনুমতি দিল, এই সমস্ত শুরু থেকেই প্রশ্ন উঠছে। মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, এই নামগুলো সিবিআই কে দিতে বলা হচ্ছে, সিবিআই কে দিতে চান সিবিআই কে দিতে চান এবং সিবিআই এর দাবি যে অনেক তথ্য, যে তথ্যগুলো মানুষ দিতে চান সেগুলো ভয়ে দিতে পারছেন না। একেবারেই দেখো, আজকে দুটি প্রসঙ্গ আসে। এক হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয় যে ক্রাইম সিনে এমন বেশ কিছু লোক উপস্থিত ছিলেন যাদের প্রমাণ রয়েছে, যাদের সেখানে উপস্থিত থাকার কথাই ছিল না। সেই সমস্ত মানুষদের একটি নামের তালিকা সিলবন্ধ খামে তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে সিবিআই এর কাছে তারা তুলে দিতে চেয়েছিলেন এবং সেটি তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। এবং একই সঙ্গে তারা এই বিষয়টিও তারা জানান যে তারা আতঙ্কিত, তারা অনেক তথ্য তারা প্রকাশ্যে আনতে চান, কিন্তু তারা চাইছেন একটি অ্যানোনিমাস পোর্টাল খোলা হোক যেখানে তাদের নাম উল্লেখ না করে তারা তাদের সমস্ত তথ্য জানাতে পারবেন। এই প্রসঙ্গে কিন্তু তখন সিবিআই তরফ থেকে বলা হয় যে যদি অ্যানোনিমাস পোর্টাল খোলা হয় তাহলে এরকম অনেক তথ্য তাদের কাছে আসবে যেগুলোর হয়তো প্রয়োজনীয়তা নেই। কিন্তু একই সঙ্গে তারা এটা মানছেন যে প্রচুর মানুষ আছেন যারা তাদেরকে তথ্য দিতে চান, কিন্তু তারা আতঙ্কিত, তারা ভয়ে রয়েছেন, সেই কারণে তারা এগিয়ে এসে তারা তদন্তের জন্য প্রয়োজনীয় যে তথ্য সেটা তারা দিতে পারছেন না। একই সঙ্গে সিবিআই এর তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আশ্বস্ত করেন যে সমস্ত মানুষরা কোনো তথ্য দিতে, এই তদন্তে সহযোগিতা করার জন্য কোনো রকম তথ্য প্রমাণ তারা দিতে চান, সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর ছাড়া আর কারোর কাছে তাদের সেই নাম থাকবে না এবং তারাই একমাত্র এবং তাদের নাম, ঠিকানা এবং তাদের সমস্ত পরিচয় সিবিআই গোপন করে রাখবে। শুধু তাদের যে তারা যে তথ্য এবং প্রমাণ তারা দিচ্ছেন শুধু সেটুকুই গ্রহণ করবে সিবিআই। আর একটু শোনাবো এই শুনানির সময়টা যেখানে জুনিয়র চিকিৎসকদের আমরা বলছিলাম, আইনজীবী ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টকে জানান ক্রাইম সিনে কারা ছিলেন, কাদের থাকার কথা ছিল না, সেই নামগুলো আছে তদন্তের স্বার্থে, সেই নামগুলো তারা সিবিআই কে দিতে চান। Many people who possibly have information regarding this incident, and because of fear of retribution, they're not coming out and openly giving this information. That is our problem also. The request here is for an anonymous portal, because Your Lordship, the cyber crimes portal today has an anonymous portal for crimes. You should permit anonymous complaints and a specific portal should be set up. Our request today is to aid this investigation and to hopefully finally get the culprits. We need an anonymous portal which the CBI will set up, because many people don't want to disclose their identity even to CBI. I can assure my learned friend, if anybody comes, they would be fully anonymized. We will not disclose their identity to anyone. It would remain only with the joint director CBI. অর্থাৎ কর্মবিরতি তুলে নেওয়া এই প্রসঙ্গ এলো। আজকের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে শুনানিতে নির্দেশ দেওয়া হলো যে তাড়াতাড়ি অতি দ্রুত এই যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো, সেই ঢেলে সাজানোর বিষয়টা যা কপিল সিব্বল চেয়েছিলেন আরো দুদিন, তাতে প্রধান বিচারপতি বলছেন অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় নিচ্ছেন আপনারা, এবং জুনিয়র ডাক্তারদেরও দাবি। এরপরে শুনানি এবং স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার দিন কবে জানবো মৈত্রীর কাছে। দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বিভিন্ন আইনজীবীদের মারফত আগামী সপ্তাহে পরবর্তী শুনানি হবে বলে এখনো পর্যন্ত আইনজীবীদের তরফ থেকে আমরা জানতে পারছি। যদিও সেটা চূড়ান্ত জানা যাবে, চূড়ান্ত অর্ডার বা নির্দেশনামা সেটা প্রকাশ্যে আসার পরে যে পরবর্তী শুনানি ঠিক কবে হবে। তবে আগামী সপ্তাহে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মামলার, এমনটাই আমরা আইনজীবীদের মারফত জানতে পারছি। বেশ, আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কবে চার্জশিট গঠন করা হবে সিবিআই কে প্রথম প্রশ্ন। চার্জশিট কবে গঠন করা হবে সিবিআই আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। এছাড়াও তদন্তের গতি প্রকৃতি প্রকাশ্যে আনতে পারবে না সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে সিবিআইও জানালো স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর চার্জশিট কবে জমা হবে তা নিয়েও সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি
এবং সিবিআই আইনজীবী জানান তদন্তের স্বার্থেই এখনই গতি প্রকৃতি সামনে আনা যাবে না, তবে তদন্তের গতি প্রকৃতি জানানো হবে নির্যাতিতার বাবা মাকে। আর কর্মবিরতি কি উঠবে এই প্রশ্ন এখন চারিদিকে। জুনিয়র ডাক্তারদের অনেক দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের তুলে নেওয়ার কর্মবিরতি তুলে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের, যদিও কোনো নির্দেশ নয়, আগের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকছে এবং তাদেরকে বলা হয়েছে যে নিজেদের মধ্যে আলোচনা করে তারা কর্মবিরতি তোলার ব্যাপারে আগ্রহী কিনা জানানো হোক এবং কর্মবিরতি তুলে নিক। We have created conditions for them to come back to work. Yes, yes, We have recorded their assurance yeah. that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. আর ডাক্তারি পড়ুয়া যারা আন্দোলনরত তারা কি বলছেন কর্মবিরতি নিয়ে? জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন কিনা সেটা অবশ্যই আমাদের যে প্যান জেনারেল বডি মিটিং হয় সেটা আমাদের আইনজীবীও তুলে ধরেছেন, দেখবেন সেই জেনারেল বডি মিটিংয়ে ডিসাইড হয়। আজকে জেনারেল বডি মিটিং হবে, সেই জেনারেল বডি মিটিং ডিসাইড করবে। 4 জনের পদত্যাগের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা আমরা পজিটিভলি নিচ্ছি। এখন বিভিন্ন মেডিকেল কলেজে যে থ্রেড সিন্ডিকেট চলতো, ফেল করিয়ে দিত জোর করে, তাদের হোস্টেলে থাকতে দিত না, মারধর করতো, এটা ধরনের ঘটনা বহু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো তে অবশ্যই আমাদের ভয় রয়েছে। দ্বিতীয়ত আরও একটা ভয় যে সিবিআই যে তদন্ত গ্রহণ করেছে আরজি করে, এখনো অবধি আমরা জানি না যে অপরাধীর সংখ্যা 1 নাকি 1-এর বেশি। যদি থেকে থাকে তারাও কিন্তু আরজি করে এখনো ঘুরছে। ফলে আমাদের বিংশ শতকে এসে কখনো এটা একটা যথোপযুক্ত পদক্ষেপ হতে পারে না যে মেয়েরা রাত্রে কাজ করবে না, তাদের সিকিউরিটির প্রশ্ন নিয়ে কথা যাবে, সেই জায়গা থেকে কাজ করবে না। এটা মানে এই শতাব্দীর লজ্জার মতো জায়গা। এটা কখনোই কাম্য নয়। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে কনসার্ন নিয়েছেন, কনসার্ন নিয়ে তাতে তার অবজারভেশন রেখেছেন, এটা আমরা ওয়েলকাম করছি। রাজ্য সরকারের তরফ থেকে আজকে আপনাদের যে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি আপনাদের নিরাপত্তা এবং আপনাদের যে ডিউটির সময় যে জিনিসগুলো প্রয়োজন সেইটা নিয়ে আজকে রাজ্য সরকারের তরফে একটা এফিডেভিট দেওয়া হলো, যেখানে বলা হচ্ছে আগামী 7 থেকে 14 দিনের মধ্যে ওয়াশরুম, তাছাড়া রেস্টরুম, চিকিৎসকরা অন ডিউটি রেস্টরুম, এছাড়াও একাধিক বিষয় যেগুলো আপনাদের দাবির মধ্যে ছিল সেগুলো যাতে হয়ে যায় সেই সুনিশ্চিত করা হয়েছে। এটা ঠিকই, আমরা পুরো হিয়ারিংটাই শুনেছি। আমাদের যে দাবিগুলো যেভাবে উঠে এসছে এবং মানে আমাদের যে বারবার যেটা আমরা বলছিলাম যে আমাদের এটা একটা ন্যায়সঙ্গত দাবি, সেই দাবিকে মহামান্য সুপ্রিম কোর্টও একটা জায়গায় আজকে মান্যতা দিয়েছে বলে আমাদের মনে হলো। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে 14 তারিখের মধ্যে 14 দিনের মধ্যে 7 থেকে 14 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, তাহলে অতি দ্রুততার সাথে যাতে করা হয়।